আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি মুস্তাক সাদেক। আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব, সমস্ত জল্পনা কল্পনা, সমস্ত বিশ্ববাসীর আকাঙ্ক্ষা, আশা, ভরসা, সমস্ত কিছু নিয়ে আজকে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে সারা বিশ্বের ইকোনমিতে, সারা বিশ্বের রাজনীতিতে, সমস্ত কিছু নিয়ে। আজকে ডোনাল্ড ট্রাম্প পাস করতে যাচ্ছে, তাকে নিয়ে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। ইভেন আমাদের সমস্ত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বিভিন্নভাবে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মন্তব্য করেছেন, সেভাবে আমরাও মন্তব্য করেছি। এখন আমাদের দেখার বিষয় সারা বিশ্বের অর্থনীতিতে ডোনাল্ড ট্রাম্পের আবির্ভাব কীভাবে প্রতিক্রিয়া করবে, কী প্রতিক্রিয়া করবে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি প্রতিক্রিয়ার কিছুটা অংশ। তাই আপনি আজকে আমাদের অনেক বিজ্ঞ লোকেরা আমাদের সঙ্গে আছেন যে আজকের বিশ্ব অর্থনীতিতে ডোনাল্ড ট্রাম্পের আবির্ভাব কী ঘটবে। আমাদের সঙ্গে প্রথমেই আছেন ডক্টর মোহাম্মদ হেলাল, অর্থনীতি বিশ্লেষক এবং একজন অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমার সঙ্গে আছেন মোহাম্মদ আলী, তিনি সিও ঢাকা ব্যাংক সিকিউরিটিজের, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনিও অর্থনীতি নিয়ে আলোচনা করেন। আমরা দুজনের কাছে একটা প্রশ্ন রাখছি, সে আলোচনার কথাটা হচ্ছে যে আমরা অনেক কল্পনা করেছি, অনেক কিছু করেছি, হিলারি আসলে এটা হবে, ওইটা আসবে, ট্রাম্প। আমাদের মিডিয়া এরকমও করেছে যে 90% হিলারিকে আগায় রাখছে। হঠাৎ সকালবেলা আজকে ঘুম থেকে উঠে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ট্রাম্প এগিয়ে গেছে। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাবটা কী হবে হেলাল ভাই? ধন্যবাদ। বিশ্ব অর্থনীতিতে প্রথম কথা হলো যে ট্রাম্প তো বিশ্ব অর্থনীতির ব্যাপারে কিছু বলে নাই। যা বলেছে তার আমেরিকার ওয়ার্কিং ক্লাস, সেই ওয়ার্কিং ক্লাসকে বলেছে এটা হলো ওয়ার্কিং ক্লাসের সময় স্ট্রাইক ব্যাক করার। এবং স্ট্রাইক ব্যাকটা কি, যে ইনস্টিটিউশন আছে আপনার আমেরিকান যে আপনার ওয়াশিংটন যেটা আপনার কর্পোরেট বলেন, আপনার জাস্ট মেইন স্ট্রিম আপনার পলিসি মেকিং যে জায়গাটাতে হচ্ছে, তো সেই এন্টায়ার যে মেশিনারি, সেই মেশিনারিটাকে চ্যালেঞ্জ করার জন্য। এবং আপনি দেখবেন যে ইউকেতে ব্রেক্সিট যে হলো এবং আজকে ইউএস যে ইলেকশন এবং অন্যান্য অনেক দেশে দেখবেন যে অর্থনৈতিক যে ডেসপারেশন, সেই আপনার ডেসপারেশন থেকে কিন্তু তারা অ্যাক্ট করছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে কি আমরা স্বপ্ন দেখেছি বাংলাদেশ 2021-এ কোথায় যাবে, 2030-এ কোথায় যাবে, রাইট? আমরা আগায় যাব। আর আমেরিকার মতো উন্নত বিশ্বের চ্যালেঞ্জটা হলো যে তারা একটা খুব ভালো জায়গায় চলে গিয়েছে, সেটাকে সাস্টেইন করানো। ঠিক আছে, এখন আমি একটা জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, আমি ওয়ার্কিং ক্লাস, কিন্তু তারপর আমি মিশিগানে, আমি উইসকনসিনে, বিভিন্ন জায়গায় আমি অভ্যস্ত হয়ে গেছি একটা কনজামশনে। এবং আমি সামনে যে আরও ভালো দেখব সেটা উল্টোটা হয়েছে, ভালো না দেখে, এবং আমি দেখছি যে আমার যে জব, সেই জব চলে যাচ্ছে বাইরে। এবং এই বিশ্বায়নের যুগে যখন বাইরে যাচ্ছে সেটা তো আপনার বাস্তবতা। এটা আমেরিকান কোম্পানি, আমেরিকান ইনভেস্টর গ্লোবাল প্রেক্ষাপটে দেখছে যে আমি যদি বাইরে না যাই তাহলে আমার যে এখানে কস্ট, শ্রমিকের যে কস্ট, কস্ট অফ প্রোডাকশন, তাতে করে আমি বাইরে এক্সপোর্ট করার কথা আমেরিকান মার্কেটে টিকতে পারবো না। কারণ বাইরে থেকে যদি কমোডিটি চলে আসে কম দামে, চাইনিজ প্রোডাক্ট যদি চলে আসে, ভিয়েতনাম থেকে চলে আসে, তাহলে আমি কী করবো? বাংলাদেশি প্রোডাক্ট যখন চলে আসছে, আমার তো সস্তায়, এই যারা আজকে ভোট দিচ্ছে তারাই কিন্তু আপনার স্টোরে গিয়ে সস্তা দিয়ে, বাইরে হলে সস্তাতে কিনবে। আমেরিকান প্রোডাক্ট নাকি বাইরের প্রোডাক্ট ডাজন্ট ম্যাটার, তারা সস্তায় কিনতে চায়, কোয়ালিটি যদি কাছাকাছি থাকে। তো সেই আপনার বাস্তবতা থেকে কিন্তু আপনার বিশ্বায়নের সুবিধা কিন্তু নিয়েছে উন্নত বিশ্ব। এবং সেই সুবিধার জন্য যে পৃথিবীর যেখানে যেখানে যা সস্তায় পাওয়া যায় সেটা আমি কেন বেশি কস্টলি ওয়েতে প্রডিউস করব? রেদার আমি সস্তায় যেটা বাইরে থেকে পাওয়া যায় সেটা আমি সেই বাইরে থেকে নিয়ে আসবো। আর আমার শ্রমিক যারা আছে, আমার যে প্রোডাকশন বেজ আছে, সেখানে আমার যে অ্যাডভান্টেজ, তুলনামূলক যে সুবিধা আছে যেগুলোর অবস্থা উৎপাদনে, সেগুলো আমি করবো। কারণ সেগুলি করতে গিয়ে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো দ্রুত বাইরে চলে যাচ্ছে এবং সেটা অ্যালাউ করেছে। এবং কোম্পানিগুলোর কথা হলো যে আমাকে যদি অ্যালাউ না করা হয়, আমি যদি আমেরিকার বাইরে না যাইতে, আমি অলরেডি শাটডাউন করবো, আলটিমেটলি শাটডাউন করবো। তো আমার না যেতে দিয়ে লাভটা কী? এখন যেটা হচ্ছে আপনার ওয়ার্কিং ক্লাসের কথা হলো যে ভাই কী হচ্ছে না হচ্ছে এগুলো আমার দেখার ব্যাপার না। আমার যে একটা মিনিমাম স্ট্যাটাস যেটা আমি মেনটেন করে যেতে উপরে যাওয়ার পরের কথা, আমি আমার অবস্থান টিকে রাখতে পারছি না। বাংলাদেশে আপনি দেখবেন যে কয়েকটা মানুষজন বেকায় দেওয়ার পরে একটা আপনার ইমিডিয়েট আপনার ফ্যামিলি, তারপর কমিউনিটি বিভিন্নভাবে কিন্তু সাপোর্ট পাই। আমেরিকাতে কিন্তু আপনার রাস্তায় চলে যাবে, আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স নাই, আপনার
তো সেখানে আপনি বলছেন যে আপনার ওই যে ইউরোপে যেরকম সাপোর্ট দেয় সেই সাপোর্টটা আমেরিকাতে নাই। তো এখন এই যে ওয়ার্কিং ক্লাসের ডেসপারেশন, সেখানে আপনি দেখেন সে একটা কথাই বারবার কিন্তু বলেছে, ওয়ার্কিং ক্লাস, আমার পিয়ানো দরকার নাই, আমার গিটার দরকার নাই, আমার কি ওয়ার্কিং ক্লাস আছে। এখন এই যে ব্যাপারটা আপনি দেখেন যে হিসপ্যানিক ভোট দিয়ে পার পেয়ে যাবে ভাবছে, আফ্রো আমেরিকান ভোট, সেই ডাইনামিক্সটা ঠিক আছে, কিন্তু হোয়াইট ভোট যেগুলো আপনার ডেমোক্রেট শিবিরে ছিল তাদের মাঝখানে মিডল ক্লাসের ওয়ার্কিং ক্লাসের যে আপনার ডেসপারেশন সেটাকে কিন্তু অ্যাড্রেস করেন। আপনি বলতে চাচ্ছেন যে হোয়াইট বোর্ড যেগুলো সুইং বোর্ড ছিল, সুইং বোর্ডটাই চলে গেছে। শুধু সুইং না, আপনি দেখেন যেগুলো ডেমোক্রেট স্টেট, যেগুলো অনেক বছর ধরে আপনার অনেক ইলেকশন আপনার ডেমোক্রেটকে ভোট দিয়েছে, আগে এক সময় রিপাবলিকান ছিল, সেগুলোকে আপনি দেখেন আপনি ছুটে আসছে কিন্তু এখন। তার মানে ওই যে কথা আসছে উইসকনসিন নিয়ে এত ইয়ে কেন ধরে নিয়েছে যে ঠিক আছে উইসকনসিন তো ডেমোক্রেট, এটা তো পাবোই, কিন্তু ওই ওয়ার্কিং ক্লাসের ডেসপারেশন যেটা। আরেকটা জিনিস আপনি মনে রাখবেন যে আমি যে কারণে একটুখানি ওয়ারিড, সেটা হলো আপনি দেখবেন ইউরোপের কোনো দেশে কিন্তু আপনার হেট ক্রাইম হচ্ছে, তারা মনে করে আমার দেশ, আমি সুযোগ সুবিধা পাচ্ছি না, তুমি কোথায় বাইরে থেকে এসে নিয়ে যাচ্ছ। আমেরিকাতে আপনি দেখেন যে আরম্ভ হয়ে যায়, আরম্ভ হবে কিনা জানি না, কিন্তু আমি বলছি ওই যে তাদের যে ডেসপারেশনটা সেটা কিন্তু আপনারা দেখেন, মানে ইট মে কজ ডোনাল্ড ট্রাম্প কিন্তু আপনার অ্যানালাইসিসের দিক থেকে বা যা বলেছে তার সবগুলো নাম্বার কিন্তু অ্যাড করে কোনোভাবেই আপনি এটাকে বাস্তবে রূপ দিতে পারেন না। সবাই বলছে যে যা বলছে করে দিবে, এগুলো তো অ্যাডাপ্ট করে না। অ্যাডাপ্ট মানে হলো যে যা রিসোর্স দিয়ে সাপোর্টেড না, কিন্তু তারপর আপনি দেখা ভাবছে যে হ্যাঁ বলছে তো লোকটা, আমি ডেসপারেশনে আছি, কেউ একজন বলছে আমার ভালো কিছু করে দিবে, দেখা যাক না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আলী ভাই, আপনি কি একমত? আমি আসলে হেলাল ভাই খুব জীবনযাত্রা অর্থনীতিবিদ মানুষ, উনি ওনার আউটলুকিংয়ে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। আমি একটু অ্যাড করতে চাই অ্যাজ অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ ভিউতে। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন বিজনেসম্যান, তার কিন্তু বাংলাদেশের সাথেও ব্যবসা আছে, গার্মেন্টস বাইং এর সাথে। তো বিষয়টা হচ্ছে সে বিজনেস আউটলুকিংয়ে লোকজনের ফোকাস করতে চেয়েছে কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউতে, যেটা যদি আমি অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউতে দেখি। আর সে একটা জিনিস রিসোর্স ডাইভার্সিফিকেশন না করে এখানে সেন্ট্রালাইজেশন করলে তাহলে আমাদের লোকজনের হয়তো লিভিং স্ট্যান্ডার্ড হবে, এটা বোঝানোর চেষ্টা করেছে গ্লোবালাইজেশনের যুগে। আরও কিছু জিনিস সে বিভিন্নভাবে ক্লাসিফাই করে অ্যাটাক করেছে, এটা হয়তো একটা রেজাল্ট আসছে। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, লাস্ট কয়েক বছরে আমরা যদি দেখি যে একটা রিপাবলিকান ডেমোক্রেট এইভাবে কিন্তু চেঞ্জ আসে, এবং একটা শাসন ব্যবস্থা চেঞ্জ করার জন্য মোটামুটি ধরেন এই 2-3 টার্মে কিন্তু এরকমের ছিল, এবং আমরাও মনে করলাম যে এবার হয়তো রিপাবলিকানরা আসবে। ডোনাল্ড ট্রাম্প যখন এসে কথাবার্তা বিভিন্ন ধরনের, তখন মানুষ বললো এই লোকটা মনে হয় অ্যাডজাস্টেবল না। তো আমার কাছে একটা জিনিস খুব অন্যরকম লাগছে, তার অন্য দিনের কথা আর ভোট দিয়ে বের হওয়ার কথা, দুটোর মধ্যে আমি একটু চেঞ্জ দেখলাম। যে ওই অনেক ফলিস ডিসকাশন করেছে সে ভোট দিয়ে বের হয়ে, আর আগের কথাগুলো খুবই উগ্রপন্থী ছিল। তো আসলে আমেরিকার প্রেসিডেন্টশিপ বা অর্থনীতি চেঞ্জ হলে আমাদের সাথে রিলেশন বা বাণিজ্য রিলেশন যে রাতারাতি কোনো ধরনের চেঞ্জ হবে, ইম্প্যাক্ট হবে, সেটা গ্লোবাল ব্যাপারটা আসছে। গ্লোবালি একটা জিনিস সে বলছে, যে জিনিসটা সে মানে আজকে যে যারা ওই যে বিশ্লেষক, মানে টিভি বিশ্লেষক সাংবাদিকরা যেটা বলতেছেন, তার যে স্লোগানটা হচ্ছে যে ইমিগ্রেন্টস প্লাস মুসলিম ইমিগ্রেন্টস, স্পেশালি মুসলিম ইমিগ্রেন্টস, ট্রেড, এই দুটা নিয়ে সে বেশিভাবে করছে, আকৃষ্ট করছে, মানে জবলেস, আর একটা হচ্ছে এখন আমি বুঝলাম যে মুসলিম স্টেটগুলোতে না হয় এটার এফেক্ট সিরিয়াসলি হইতে পারে বা যাই হোক, কিন্তু পুঁজিবাজারে নিয়ে যখন আমি দেখতেছি তখন দেখতেছি সারা বিশ্বের পুঁজিবাজারে আজকে ওটা তো নার্ভাসনেস, এটা নার্ভাসনেস। এটা হচ্ছে উনি যে কথাটা বললেন যে 8 বছর পরে চেঞ্জ হওয়া, সাধারণত 2 টার্ম থাকলে চেঞ্জ একটা এক্সপেক্টেড। তো সেই চেঞ্জটা যদি আপনার মনে করেন যে ডেমোক্রেট কোনো পলিটিশিয়ান, মেইন স্ট্রিম পলিটিশিয়ান যদি, আর রিপাবলিকান কোনো মেইন স্ট্রিম পলিটিশিয়ান যদি আসতো, তাহলে বুঝতাম যে এটা হ্যাঁ, এটা আমি বুঝতাম যে ডেমোক্রেটরা করেছে 8 বছর, এখন রিপাবলিকানরা আসছে। কিন্তু আপনি দেখেন একেবারেই পলিটিক্সের, মেইন স্ট্রিম পলিটিক্সের বাইরে একটা লোক, যারা আপনার মনে করেন যে অ্যাডাপ্ট কোনো সময় মানে সবকিছু মানে কি করবে, কিভাবে 2012 সালে তার আগে কেউ চিনে না। আমি বলছি আপনি যদি দেখেন, যদি আপনি ডেমোক্রেটরা আসতো, মানে রিপাবলিকানরা মানে মেইন স্ট্রিম পলিটিশিয়ান আসতো, তাহলে ইনস্টিটিউশনকে কোশ্চেন করতে আমরা বলতাম না। কেন বলতাম না? যে মেশিনারিকে কোশ্চেন করে নাই, ওটা জাস্ট মানে 8 বছর করেছে, এখন আবার এরা আসতেছে। কারণ আলটিমেটলি ক্ষমতা থাকলে যেটা হয়, অনেকের প্রত্যাশা পূরণ হয়, অনেকের প্রত্যাশা পূরণ হয় না। যাদের প্রত্যাশা পূরণ হয় না তখন তারা ব্যালট করে। কিন্তু এখন যেটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু একেবারেই বাইরের লোক, এবং আপনার রসপেরের মতো কিংবা ওয়ারেন বাফের মতো একটা সাকসেসফুল বিজনেসম্যান তাও না কিন্তু, এবং আপনি ফ্রড ট্যাক্স ফাঁকি থেকে মিলে সবকিছু করছে। এরপর আপনি দেখেন এই সব কিছু ডিসকাউন্ট করে এই একটা কথাই যে আমাদের চাকরি চলে যাচ্ছে, চাকরি নিয়ে আসবে, আমাদের এখানে এসে আমাদের চাকরি নিয়ে যাচ্ছে,
এই যে জিনিসগুলো বলছে এখন সস্তা বলে দিছে আপনি যে কথাটা সব বললেন সস্তা, আমি এগ্রি করি, সস্তা বলে খাইছে। সব সস্তা সস্তা পরে আপনি দেখেন সস্তাটা বাই করেছে, তো এখন কিছু তো করতে হবে, তার তো আরেকটা টার্ম যাওয়ার আছে, অ্যাসপিরেশন থাকবে, যেহেতু এই জায়গা থেকে একটা লোক প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে 2 বছরের 4 বছর পরে আবার তা থাকবে। তো এখন যেটা হচ্ছে আপনার যেহেতু বলেছে, প্রমিস করেছে, কি করবে এটা আমরা যেটা ধারণা করছি যে যত কিছুই বলুক না কেন ভোটাররাই বলছে যে উনি বলছে কিন্তু করবে না, কারণ বাস্তবতা এটা যেমন নীতি নির্ধারকরা অনেকেই বলতেছেন যে বৈশ্বিক নীতি, দ্যাট ইজ ফরেন রিলেশনটা, এটা অন্যখান থেকে ডিটারমিন করা হয়, এটা প্রেসিডেন্টের তেমন কিছু করার থাকে না। ওইটাই কথা যে আপনার আমেরিকান ইনস্টিটিউশন এত স্ট্রং, ফলে তারা তাদের ক্যালকুলেশনে যে পলিসিগুলো নেওয়ার কথা সেটাই নেবে এবং সেটাই নিয়েছে। তারপরেও একজন যখন আপনার এই ওয়ার্কিং ক্লাসের কাছে জব যাবে না, আমার কোম্পানি যদি মেক্সিকোতে গিয়ে অপারেট করে তাহলে সেই কমোডিটি যদি আমার আমেরিকাতে আসে 35% আমি ট্যাক্স করে দিব, 35% না করে যদি এখন যা আছে তার থেকে 5% বাড়ায় দেয়, সেটাও তো ইম্প্যাক্ট থাকবে। ফলে আমি বলছি যে ওই যে গ্লোবালাইজেশনের যে আপনার যে যে ফ্লোটা, সেই ফ্লোটাতে আমি বলছি যে সে বাস্তবতা বুঝবে, বাস্তবতা বোঝার পরেও ওই যে প্রমিসটা করার ব্যাপার যেটা সেখানে একটা নার্ভাসনেস কাজ করছে। নার্ভাসনেস যেটা হেলাল ভাই বলছে, পলিসি আসলে কি হবে, এটা ট্রায়াল এরর অ্যাডাপশন, এটা আসলে সময়ের ব্যাপার। এখন নার্ভাসনেসের কারণেই আসলে পুঁজিবাজারে কিছুটা শকিং, যেমন এফেক্ট করেছে আমাদের পুঁজিবাজার, আমাদের পুঁজিবাজারের লোকে কিন্তু রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা কিন্তু আলটিমেট মানে অল্টারনেটিভ ডাইমেনশনে থাকি। ওখানে বাড়লে আমাদের এখানে অনেক সময় কমে, ওখানে কমলে আমাদের এখানে বাড়ে, ভাবে যে সম্পর্কিত আমাদের আমরা তো ওদের ইনভেস্টমেন্টও না, আমাদের যে সব লিস্টেড কোম্পানি ব্ল্যাক রকের ফান্ড সাইজ 46 বিলিয়ন, আমাদের ওদের পুঁজিবাজারের সাথে আমাদের তো কিছু না। একটা ফান্ড ম্যানেজারের 10% ফান্ড দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ সব শেয়ার কিনে। এখানে আলী ভাই একটু কথা আছে, কথাটা এরকম, কিছু কি অনলাইন পত্রিকাতে কোনো হিসাব দিতে হয় না, কোনো যে লিখে বসেন। কালকে একটা অনলাইন পত্রিকায় লিখছে যে কালকে হিলারি পাস করতেছে বিদায় স্টক মার্কেট বুমিং হতেছে। হিলারির সঙ্গে স্টক মার্কেটের ওখানে তো সম্পর্ক আছে, ওখানে সম্পর্ক তো আছে, কারণ আপনার ইকোনমিক পলিসি যেগুলো যে পলিসিগুলো হবে একেবারেই যে আপনার সবকিছু 100% এক থাকবে তা তো না, এদের সাথে টুকটাক হতেই পারে। আপনার মনে করেন ট্রাম্প যে আপনার যে কমিটমেন্টগুলো করেছে এখন কোনো কিছুই করবে না, আপনার একটুখানি টাইট দিবে না যারা বাইরে জব নিয়ে চলে যাচ্ছে। এখন লং টার্মে হয়তো আমেরিকার জন্য ভালো না হয়তো বলবে, কিন্তু এখন যে প্রমিসগুলি করেছে কিছু তো রাখার চেষ্টা করবে, আইওয়াসের জন্য হলে করবে। আপনি যদি দেখেন বারাক ওবামা যখন আসে সে তখন বলছে ইফ ইউ থিংক চেঞ্জ জাস্ট কাম টু মি, তো তার চেঞ্জে কি চেঞ্জ ফর চেঞ্জ, সে তার স্লোগানটা এরকমই তো ছিল। তো এখন চেঞ্জটা কি, চেঞ্জটাকে 8 বছর পরে কি দেখা গেল? নরেন্দ্র মোদী কি বলছে, আমি সবাইকে বাংলাদেশে ট্রান্সমিট করে দেবো, যারা ওখান থেকে মাইগ্রেট করছে বা পাশের কান্ট্রি, এসব কিন্তু পলিটিকের মানে পাওয়ারে আসা আগে স্লোগান তো এটা ঠিক, কিন্তু অন্যদিকে যেটা আপনার ট্রু যে সেটা হলো যে আপনার আস্তে আস্তে কিন্তু আপনার দেখেন আজ থেকে 10 বছর আগে আমেরিকার যে বাস্তবতা ছিল, ইউকের যে বাস্তবতা ছিল ওয়ার্কিং ক্লাসের, তার থেকে 10 বছর পরে কিন্তু চেঞ্জ হয়েছে বলেই আপনি দেখেন একেবারেই মানে প্রাতিষ্ঠানিক রাজনীতির বাইরের একটা লোক এসে একটা কিছু স্লোগান দিয়েছে, কোনো অ্যাডাপ্ট করে না, কীভাবে করবে কিছু বলে নাই, আমি করে দিব, সেটাকে বিশ্বাস করে খুব সস্তা এত একটা এক্সপেরিয়েন্স লোক, ঠিক আছে, এবং পরিচয় ছিল না, কিন্তু সেগুলো করে আপনি দেখেন চলে আসছে। না ধরেন মানে এই লোকটাকে নিয়ে বিভিন্ন দেশের, আর নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান বা সারা বিশ্ব মানে মিডিয়া তাকে নিয়ে বিভিন্ন পলিটিক্সে দেখেন মোদির ব্যাপারটা আপনি যদি, আমি সেই মোদির কথাই আসছে একটুখানি, যে এতক্ষণ পর্যন্ত আমরা মানে যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলছি, আর কালকে একটা নিউজ আপনারা সবাই দেখছেন, সবাই করছেন যে হঠাৎ করে মোদী সরকার 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করে দিচ্ছে, মানে 30 ডিসেম্বর পর্যন্ত সেটা ব্যাংকের মাধ্যমে করার সঙ্গে একটা নিউজ আজকে পড়লাম, আজকে দেখলাম নিউজটা, 1.5 লক্ষ হাজার কোটি টাকা ব্ল্যাক মানি উদ্ধার হয়েছে। হাউ কাম? এবং এত টাকা, মানে আমরা শুনতাম খালি যে ইন্ডিয়ান ইকোনমিতে অ্যাবাউট 40% ব্ল্যাক মানি রান করতেছে, তো এত রান করলে আমাদের দেশে তো অ্যালাউই করে না ব্ল্যাক মানি তো করার জন্য। যে কথাটা বললেন মোদির ব্যাপারে, প্রথম হলো যে মোদির দক্ষতা নিয়ে কিন্তু অনেক কোশ্চেন ছিল না, যেটা ছিল আপনার যে গুজরাটে যে ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক যে আপনার সম্পৃক্ততা, সেটা নিয়ে প্রশ্ন ছিল। আচ্ছা, কিন্তু তার যোগ্যতা নিয়ে পলিটিশিয়ান, ট্রাম্পের তো সেই জিনিসটাই ছিল না, এবং সকল কথাবার্তায় সেটা বের হয়ে আসছে। আর আপনি যেটা বললেন যে আপনার যে 500 টাকা 1000 টাকা কেন ক্যান্সেল করলো,
আপনি যখন ব্ল্যাক মানির কথা বলেন, ব্ল্যাক মানিটা আপনার হলো কারেন্সি ইন সার্কুলেশন যেটা, সেটা যখন অনেক বেড়ে যায় তখন আপনার একটা সাসপিশন হয় যে মানুষ টাকা হোল্ড করছে কেন বেশি। একটা তো মনে করেন যে আপনি আমি কিছু টাকা আমার পকেটে রাখি, আর এখন যেহেতু আপনার ক্রেডিট কার্ড হচ্ছে অন্য কিছু হচ্ছে, আমি জানি যে অত বেশি আমার ক্যাশ রাখতে হবে না, ফলে এগুলো কিন্তু আপনার কারেন্সি ইন সার্কুলেশনে টাকা কম থাকার কথা। যখনই আপনি কোনো একটা সময় দেখেন যে কারেন্সি ইন সার্কুলেশন মানে ক্যাশ টাকা মানে বেশি হোল্ড করছে, তখনই আপনার বুঝতে হবে যে সিস্টেম থেকে, ব্যাংক থেকে টাকা হাতে যাচ্ছে বেশি বা হাতে বেশি ধরে রাখছে। এখন আপনি যখনই বলবেন যে এইগুলো হাতে ধরে রাখলে তোমার আলটিমেটলি ভ্যালু থাকবে না, তখন আলটিমেটলি কী করবেন আপনি? আপনাকে তো সিস্টেমে গিয়ে ভাঙাইতে হবে। তখনই আপনি কী করলেন, আপনি যে আপনার যে সিস্টেমের বাইরে ছিলেন সেটাকে সিস্টেমে নিয়ে আসতে হবে। না, সিস্টেমের মধ্যে বাইরে থাকতে বাধ্য করছে তো অনেক সময় যে আমি সেটা তো আপনার আছে, বিভিন্ন কারণ আছে কেন আপনার হাতে রাখে ক্যাশ। টাকা মানে আনডিসক্লোজ মানি, ব্ল্যাক মানি, লট অফ থিংস। আমাকে আপনি 1 লাখ টাকা একটা জমি কিনেছেন, এটা দাম 2 লাখ টাকা আপনি বিক্রি করে দিয়েছেন। হালাল ভাই, সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আনডিসক্লোজড মানি তো আই ক্যানট কিপ ইন ইউর ব্যাংক, I have to keep it in বালিশের তলে রাখুন, মাটির নিচে রাখি, এইখানে রাখতে হবে না। ওর কারণ তো আছে, আপনি 1 লাখ টাকা একটা জমি কিনেছেন, এটা 2 লাখ টাকা বিক্রি করে দিয়েছেন 6 মাস পরে, ঠিক আছে, আপনার 1 লাখ টাকা গেইন হয়েছে। আপনি শো করতে গেলে আপনার বলতে হবে যে 1 লাখ টাকা যে আপনি জমি কিনেছেন 1 লাখ টাকা আসলো কোত্থেকে। 2 নম্বর হলো আপনি 1 লাখ টাকা যে গেইন করলেন, গেইন ট্যাক্স কোথায় বলবেন না এগুলো। তো আপনি কি করলেন, আপনি 1 লাখ টাকায় কিনে 2 লাখ টাকা বিক্রি করে 2 লাখ টাকা রেখে দিলেন, আপনার কিন্তু হাতে কিন্তু বেড়ে গেল ক্যাশটা, আপনি কোথাও রাখতে পারছেন না। 2 লাখ টাকা দিয়ে আপনি কোথাও ইনভেস্ট, এটা কিন্তু সার্কুলেশন আছে। গতকালকে এবং আজকে 2টা পেপারে পড়লাম যে মাননীয় অর্থমন্ত্রী চাচ্ছেন সরকারি শেয়ারগুলো বাজারে আসার জন্য, এবং বাজারে আসার কয়েকবারই উদ্যোগ নিয়েছেন, কয়েকবারই উনি ব্যর্থ হয়েছেন। এবং এই সরকারের আসলে এটা যেন কেমন ওনারা আজকে পত্রিকাতে একটা লিখছেন যে মানে ব্যুরোক্রেটরা স্ট্রেট হয়ে বলতেছে কোম্পানির যারা পরিচালনা করেন তারা এটা চাচ্ছেন না যে এটা বাজারে আসুক। এই ব্যাপারে এত চেষ্টার পরও কি আসতে পারতেছে না, এটা কি বিষয়টা হচ্ছে? আমি যদি একটু বিষয়টা ব্যাখ্যা করতে যাই, যে যে কমপ্লায়েন্স আছে, এই কমপ্লায়েন্সটা সরকারি কোম্পানিগুলো মানতে চায় না। প্রথমত তাদের মাথায় আসে যে পুঁজিবাজারে গেলে কমপ্লায়েন্স, জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, কোয়ার্টারলি অ্যাকাউন্টস স্টেটমেন্ট ডিসক্লোজ করা, বোর্ড মিটিং করা, ডিভিডেন্ড ডিক্লেয়ার করা, লট অফ থিংস। তো এটা করতে গেলে সুশাসন যেটা, সেটা কিন্তু কিছুটা হলেও আস্তে আস্তে বৃদ্ধি পাবে কোম্পানিতে। গভর্নমেন্টের অ্যাসেট যেমন প্রোটেক্টেড হবে, লোকাল যারা আছি আমরাই গভর্নমেন্ট কোম্পানিতে পার্টিসিপেট করলে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকে, ভালো ডিভিডেন্ড বা সরকারি কোম্পানিতে থাকা এদের আনইন্টারাপ্টেড রেভিনিউ থাকবে। তো এখানে একটা পলিসিগত ব্যাপার আছে পুঁজিবাজারের। আমার যে অভিজ্ঞতা, আমি কাজ করে দেখেছি, একসময় দেখেন সরকারি বেশ কয়েকটা কোম্পানি কিন্তু লিস্টেড আছে। এই লিস্টেড কোম্পানিগুলো যেমন ধরেন বাংলাদেশ স্টিলের যেগুলো, ইঞ্জিনিয়ারিংয়ের যেগুলো, এগুলোর অবস্থা খুবই খারাপ। তাহলে এগুলো বাজারে আসছে, ওদের যে অ্যাসেট আছে, অ্যাসেট ইফিসিয়েন্সি আপনি যদি দেখেন, ক্লাস বিডি, ন্যাশনাল টিউব, ওসমানিয়া গ্লাস, ঠিক আছে, স্টার্ন কেবল, তো হোয়াট এভার যে এই সেক্টরের কোম্পানিগুলো, এগুলো অয়েল পারফর্ম করে নেয়। আসেন আপনি ডেস্কো, তিতাস গ্যাস, পাওয়ার গ্রিড, এখানে যদি আপনি দেখেন মেঘনা, পদ্মা, যমুনা, ওইটা পরে যাচ্ছে, ওটা আরেকটা সেগমেন্ট। এই 3টা কোম্পানি যদি দেখেন ডিস্ট্রিবিউশনের যারা আছে, তাদের দেখা যায় রেভিনিউ জেনারেশন যে পলিসিগুলা, যে ডিভিডেন্ড পে আউট এবং ট্রান্সপারেন্সি, এটা কিন্তু প্রপার না। আপনারা পুঁজিবাজারে সব লোক কিন্তু ওয়েলকাম করে গভর্নমেন্ট কোম্পানি আসুক, আমি নিজেও মনে করি আসুক, কিন্তু আসলে ডিউ ডিসক্লোজার থাকতে হবে রিগার্ডিং দ্য রেভিনিউ। ওই যে ডিফারেন্ট রেগুলেটর, না, ডিফারেন্ট রেগুলেটর হলে তো আপনি পুঁজিবাজারে কেন জনগণকে এখানে, আপনি রেভিনিউ স্টিম করবেন, আপনি ডেস্কোতে সাপ্লাইয়ের ডিস্ট্রিবিউশনের কমিশন কমাই দেবেন, সে কিনে নিয়ে আসতেছেন 4 টাকা, বিক্রি করতেছেন আপনি 3.5 টাকা, লস করবেন। তাহলে জনগণকে তো এখানে ইন্টিগ্রেশন করার দরকার নেই। আপনাকে যখনই একটা কোম্পানি সিকিউরিটি পুঁজিবাজারে আনবেন, এখানে ডিভিডেন্ড দিতে হবে, এবং ডিভিডেন্টটা দিয়ে কোম্পানির গ্রোথ থাকতে হবে, তার অ্যাসেটের প্রপার ইউটিলাইজেশন থাকতে হবে। এই বিষয়গুলো নিজস্ব গতিতে চলতে হবে। এখানে আপনি প্রাইভেট যখন চিন্তা করুন, প্রাইভেট মেন্টালিটি নিয়ে আসবেন। তাহলে আমার মনে হয় যদি পুঁজিবাজার যেমন ইন্ডিয়া যেগুলো করে বা ওয়ার্ল্ডের অন্য জায়গায় পুঁজিবাজার আসে, এটা বিনিয়োগকারীদের জন্য একটা অপরচুনিটি, অ্যাজ ওয়েল এজ সরকারের জন্য একটা ভালো, যে এটা ট্রান্সপারেন্সি বাড়বে, সরকার দুইভাবে উপকৃত হবে, ডিভিডেন্ড পাবে, ট্যাক্স পাবে, যদি প্রফিট বাড়ে ট্যাক্স পাবে, আবার ডিভিডেন্ড পাবে, দুই দিক দিয়ে পাচ্ছে সে, এবং তার শেয়ারটার বাজার মূল্য, জনগণ উপকৃত হচ্ছে, বাজার মূল্য বাড়বে। এবং সে যদি কখনো চায় যে আমি এই কোম্পানি কিছু শেয়ার বাজারে আপলোড করে এই টাকাটা নিয়ে আরেকটা প্রজেক্ট করলাম, সেটা করতে পারবে। তাহলে এই পুঁজিবাজারের অপরচুনিটি ইউজ করতে হলে এখানে ডিও কর্পোরেট গভর্নেন্স এনশিওর করতে হবে। হালাল ভাই,
না, এখানে যে কথাটা যে এখন সরকার যখন অন করছে তো প্রফিট যেটা আছে সরকারই তো পাচ্ছে। আবার যদি আপনার লিস্টিং এ যায় তাহলে সরকার ঠিক পাচ্ছে না পাচ্ছে কিরকম পাচ্ছে তার থেকে যখন জবাবদিহিতা থাকবে, যখন ট্রান্সপারেন্ট আমি কথাটা আসছি, তাহলে আপনার সরকার অন করে প্রফিট যা আছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে আপনার সরকারের ইনএফিসিয়েন্সি, যেটা সরকারি প্রত্যেক সেক্টরে সাংঘাতিক ইনএফিসিয়েন্টলি অপারেট করছে, ঠিক আছে, সেই জায়গাটায় আপনারা দেখবেন যে কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে একটা কথা আছে পাবলিক ফাইন্যান্সে, বলে যে আপনার সোনালী ব্যাংক আমানতকারী টাকাইতে চলছে, আমানতকারী টাকাটাকে সেখানে গভর্নমেন্টকে ভর্তুকি দিতে হচ্ছে কেন? যেহেতু স্টেট ওন, যদি ফেল করে তাহলে সরকার কিন্তু ওই লায়াবিলিটিস নিচ্ছে। আমানতকারীকে বলছে যে তুমি যে আমানত রাখছো সেটা কিন্তু আমি জিম্মাদার, এটাকে বলে কন্টিনজেন্ট লায়াবিলিটিস। এবং কন্টিনজেন্ট লায়াবিলিটিস কিন্তু আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজ যেগুলো আছে সবগুলোর কিন্তু হিউজ লায়াবিলিটিস গভর্নমেন্টের আছে, এই যে ক্যাপিটাল ঢোকাচ্ছে করছে। এখন এদিক থেকে সরকার যদি এটাকে আরও ট্রান্সপারেন্ট করতে পারে, যদি লিস্টেড কোম্পানি হিসেবে আপনার লিস্টেড হয়, তাহলে শেয়ার হোল্ডার যারা তারা গিয়ে প্রেশার দিবে, তারা জানতে চাইবে, রেগুলেটরি আর অন্য এজেন্সি চলে আসবে, দেখবে স্টেটমেন্টগুলো, সেখানে একটা প্রেশার থাকবে। তাহলে ব্যুরোক্রেসি আপনার যে পাওয়ারটা এক্সারসাইজ করে এবং আপনার যেভাবে আপনার রিসোর্সগুলো অ্যাবিউজ করে সেগুলোর ক্ষেত্রে আপনার একটা প্রেশার থাকবে। সেটা গভর্নমেন্টের দিক থেকে হলো যে আমি যদি এটাকে এভাবে নিয়ে আসতে পারি তাহলে আমার সুবিধা হলো লায়াবিলিটিস কমে যাবে। অন্যদিকে আপনার শেয়ার মার্কেটের জন্য কী হবে? তাহলে শেয়ার মার্কেটে আপনি কখনই কথাটা আসছে যে এই পাবলিক ওন কোম্পানিগুলো নিয়ে আসার কথা। 2009-10 যখন বাবল হচ্ছিল, যখন আপনার শেয়ারের সাপ্লাই কম ছিল এবং হু করে আপনার ডিমান্ড বাড়ার কারণে আপনার দাম বাড়ছিল, তখন কথা হয়েছিল যে সাপ্লাই বাড়ানোর জন্য অনেকগুলো পলিসি ছিল। তার পাশাপাশি আরেকটা কী ছিল আপনার, যে সরকারের যে আপনার শেয়ারগুলো আছে সেগুলো ডাউনলোড করা। ওখান থেকে কিন্তু আপনার আমি জানি যে মানে মোটামুটি সূত্রপাত ওই জায়গাটা থেকে। তারপরে তখন কিন্তু আর হয় নাই, পারে নাই সেভাবে। এরপরে 10 যখন ক্লাস 10-এর আগেও চেষ্টা করছে, হয়তো আমি 9-10 বললাম আর কি, কিন্তু 9-10-এর প্রেশারটা বেশি ছিল যে আসলে বোধহয় বাজারে সুবিধা হবে। এখন যেটা হচ্ছে আপনার বাজারটা সাপ্লাই ওভার সাপ্লাই ঢুকছে, সাপ্লাই কারণে ঢুকছে। কেউ একজন বলতে পারে কেন একটা আইপিও যদি আসে কত অ্যাপ্লিকেশন পড়ে, সেটা আইপিওর ডিমান্ড। কারণ আমি জানি যে আইপিওটা নিয়ে আসলে 30 টাকা কিনলে আমি 60 টাকা বিক্রি করে বের হয়ে যাবো, বা 40 টাকা বিক্রি করে বের হয়ে যাবো, শুরু দিয়ে ভালো থাকে আইপিওর ডিমান্ড। কিন্তু সেকেন্ডারি মার্কেটে যখন আসছে তখন আপনি কি দেখেন, আপনার 30 টাকা আসলে ওই 70 টাকা 80 টাকা উঠে আবার 28 টাকা নেমে যাচ্ছে বা 25 টাকা নেমে যাচ্ছে। এখন কথা হলো আপনি এই পাবলিক যে শেয়ারগুলো বা ভালো একটা কোম্পানির শেয়ার যদি সেকেন্ডারি মার্কেটে ঢোকে, আমি হয়তো এখন অপারেট করি না, আমি যদি একটা ভালো শেয়ার আসছে দেখি তাহলে আমি টাকা নিয়ে যদি ঢুকে এটা কিনে রাখি, তাহলে কি হয় আপনার সেকেন্ডারি মার্কেটে টাকা ইনজেক্ট হবে, ফান্ড ইনজেক্ট হবে, যদি ভালো পারসেপশন থাকে। আর যদি ভালো পারসেপশন না থাকে তাহলে এই যে এ পর্যন্ত আপনি অনেক সাপ্লাই নিয়ে আসছেন সেগুলো কি প্রথমে কিনে পরে ধরা খেয়ে এখন কিন্তু শেষ দিকে কেউ হোল্ড করতে চায় না। তো এখানে আপনার ইম্প্যাক্টটা কী হবে সেটা ডিপেন্ড করে যে গভর্নমেন্ট যে আপনার শেয়ারগুলো সেগুলোর প্রতি পারসেপশনটা কী। ফলে আপনার তিতাস যে পারসেপশন তৈরি করেছে, এখন ডেস্কো যে লেভেলে আছে, অনেকগুলো কোম্পানির শেয়ার যে লেভেলে আছে, কিছু কোম্পানি ভালো অবস্থায় আছে, সে জায়গায় একদম গভর্নমেন্ট শেয়ার বলেই খুব ট্রান্সপারেন্ট বা এখানে অনেক প্রফিট হবে বা অনেক কিছু হবে না, এই পারসেপশনটা কিন্তু এখনও নাই। তারপরে যদি প্রেশার তৈরি হয়, কিন্তু ওভারঅল মার্কেটে আপনার ডেপ বাড়ানোর জন্য সাপ্লাই নিয়ে আসা যেটা সেটা এখন দরকার নাই। এখানে একটুখানি কথা আছে, কথাটা হচ্ছে যে শ্রমিক কর্মচারীরা এবং যারা এই সব কোম্পানিতে কাজ করেন তাদের বক্তব্যটা হচ্ছে যে আপনারা যখন এই সরকারি শেয়ারটা যখন বাজারে আসে, ডাইরেক্ট লিস্টিং হয়ে আসে, তখন সরকার টাকাটা নিয়ে তার কোষাধ্যক্ষ নিয়ে যায়, সে নিয়ে যায়, এটা কোম্পানিতে থাকে না, ফলশ্রুতিতে উই আর নট ইন্টারেস্টেড। কথাটা বুঝতে পারছেন? কিন্তু এটা যদি আইপিওর মাধ্যমে আসে তাহলে সরকারের কোম্পানিতে থাকবে টাকাটা। ওনারশিপ তো হচ্ছে গভর্নমেন্টের। এখন সে যদি শেয়ার তার শেয়ার সে বাজার ডাইরেক্ট লিস্টিংয়ে বিক্রি করে টাকা নিয়ে যাবে না, তার টাকা তো সে নিয়ে যাবে। আচ্ছা, আর যদি আইপিওর মধ্যে হচ্ছে ফার্দার ক্যাপিটাল সাবস্ক্রিপশন, এখন সরকারের তো বুঝতে হবে রিকোয়ারমেন্টটা কি। সে ধরেন এখন ওভারহোলিং করার জন্য অয়েলের একটা কোম্পানি করবে, সরকার যদি মনে করে একটা গ্রিনফিল্ড কোম্পানি করে ফান্ড তৈরি করবে, সেটা আইপিও দিয়ে শুরু হবে। এখন ধরেন ডেস্কো শেয়ার আগে থেকে পিডিবি ধারণ করে, ও শেয়ার ও বিক্রি করবে। এখানে তো শ্রমিক কর্মচারী তৃতীয় পক্ষের বোঝার কিছু নাই, তারা হয়তো চাইবে না, তারা চায় না কেন? তারা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেতে চায় না, তারা প্রিভেলিং অ্যাডভান্টেজটা এনজয় করতে চায়, কারণ তারা জবাবদিহিতার মাঝে আসতে চায় না। আরেক যে পদ্মা মেঘনা যমুনা যে বিষয়টা আপনারা উঠাইলেন, পদ্মা মেঘনা যমুনা একটা টেকনিক্যাল কারণে প্রফিট করে এবং প্রফিটটা এখন হয়তো আরো বাড়বে। নো, পদ্মা মেঘনা মূল বিষয়টা হচ্ছে কমিশন যেটা পায় এটা দিয়ে তারা কোন রকম চলে, তাদের এফডিআর যে ফান্ড যেটা পার্কিং হয়, এটা তাদের ফান্ড ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি দিয়ে ভালো এফডিআর রেট নিয়ে ইন্টারেস্ট ইনকাম জেনারেট করে। আর তাদের আরেকটা উইং আছে যেটা হলো মোবিল বিক্রি করে, যমুনা অয়েল, অন্যরা বিক্রি করে ক্যাস্ট্রল, হোয়াট এভার আর কি। কিন্তু তাদের যদি আপনি অপারেটিং সাইডটা দেখেন, অপারেটিং সাইডটা কিন্তু অত স্ট্রং না। এটা স্ট্রং করার জন্য সরকারের উচিত যে তাদের যে কমিশনটা বাড়াইয়ে দেওয়া। এই বাড়াই দিলে ওদের ইনকাম বাড়বে। ইনকাম বাড়লে কি হবে?
সরকারে বেশি পাবে, সরকার ট্যাক্সও পাবে এখানে, আবার কি পাবে, আবার ডিভিডেন্ডও পাবে, অ্যাজ ওয়েল এজ এই শেয়ারগুলোর দাম কিন্তু আরো বাড়বে, তার ক্যাপিটালাইজেশন বাড়বে, অ্যাসেট বাড়বে। তখন যদি সরকার আবার বিক্রি করে আরেকটা প্রজেক্ট কিন্তু করতে পারে। এবং সরকারের পলিসিগতভাবে এই জিনিসগুলো ইন্টিগ্রেশন করতে হবে এবং সিনক্রোনাইজ করে ডিসিশন নিতে হবে। আচ্ছা, আপনি কি মনে করেন হেলাল ভাই, সরকার কি ব্যবসা করার জন্য না ফ্যাসিলিটেট করার জন্য? না, একটা সরকার তো আপনার সব দেশেই, মানে মার্কেট ইকোনমিতে পৃথিবীর সব দেশেই সরকার হলো প্রাইভেট সেক্টরের আপনার যে অপারেশন সেটাকে ফ্যাসিলিটেট করবে, ঠিক আছে? সেটা আপনার এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বলেন, ভৌত কাঠামো অন্যান্য বলেন, হ্যাঁ, তো এগুলো সরকার করবে। পাশাপাশি সিকিউরিটি, সেটা তো পাবলিক গুডস, তাই না? তারপরে আপনার ধরুন কোয়ালিটি এনশিওর করা, যেটা আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করা, যেটা এগুলো কী করবে? সরকার করবে। আর বাইরে এক্সপোর্ট করছেন, এখান থেকে আপনার মনে করেন যে এই চিংড়ি মাছের মধ্যে আপনি লোহা ঢুকাই দিলেন, এগুলো সরকার করবে, এটা তো প্রাইভেট সেক্টর করতে পারবে না। ফলে অবভিয়াসলি সেটাই, কিন্তু সরকারের যে এন্টারপ্রাইজগুলো আছে, যেগুলো সরকার ওন করে, সেগুলো তো আপনার এখন আপনি যদি অফলোড করে দেন 50%, ঠিক আছে, বা 49%, তাহলে স্টিল সরকারের হয়তো প্রাধান্য থাকবে, এখানে ডমিনেন্স থাকবে। তারপরেও আপনার আলটিমেটলি কিন্তু সরকারকেই করতে হবে। এখন যতক্ষণ পর্যন্ত সরকার এটাকে আপনার মনে করেন যে ওই মানে পোবালির মতো বা ইয়ার মতো আপনার যতক্ষণ ছেড়ে না দিবে, ততক্ষণ সরকারকে থাকতে হবে এর মধ্যে। হেলাল ভাই, এখানে আপনার সঙ্গে একটুখানি দ্বিমত করতেছে যে সরকার যদি 10% 20% যেগুলো ছাড়ছে সেগুলোরই দুরবস্থা হয়েছে, যেগুলোর পার্সেন্টেজ বাড়ায় দিছে এবং সরকার আছে নেহায়তি কম দিচ্ছে। যেমন ফর এক্সাম্পল আমি ব্যাংকের মধ্যে আসি, ব্যাংকে আপনি ধরেন উত্তরা ব্যাংক, আইএফএসসি ব্যাংক সরকার শেয়ার হোল্ড করে, হ্যাঁ, 30%-এর মতো শেয়ার হোল্ড করে, অথচ দেখেন দুইটা ব্যাংকে কিন্তু প্রফিটে রান করতেছে। আর সরকারের কাছে 100% যেটা আছে, সোনালী, রূপালী, ম্যাগনাজম, যাই কন না কেন আপনি, লালবাতি জ্বালাচ্ছে, আমি তো এটাই বললাম, এটা তো হেলাল ভাইও কভার করেছে, আমিও কভার করেছি, যে এখানে ম্যানেজমেন্ট এবং ডিসিশন মেকিং। আপনি যে আরেকটা প্রশ্ন করলেন, সরকার কি ব্যবসা করবে? আমরা কিন্তু ব্যবসা বলি নাই। সেই এই ইনভেস্টর সেল করে আরেক জায়গায় আরেকটা নতুন প্রজেক্ট অবকাঠার মধ্যে করবে, কারণ আপনি সঞ্চয় করতে অ্যাকুমুলেট করে সে আরেকটা প্রজেক্ট করবে। আপনি দেখেন যে অয়েলের যে লাইনের কথা বলা হচ্ছে এখন, থ্রো পাইপ লাইন, এটাতে আনলে লিকেজ কমবে, মানে লিকেজ কমবে, ফরেন কারেন্সি ফিলফারেজ কমবে, ঢাকা চিটাগং রোডের জ্যাম কমবে, রোড ইনফ্রাস্ট্রাকচারের এক্সপেন্ডিচার কমবে। এই প্রজেক্ট করতে হলে তার টাকার দরকার, টাকা তো সে নিবে ইন এনি এক্সচেঞ্জ, ডেট দিয়ে নিতে পারে, শেয়ার দিয়ে নিতে পারে। আমরা সেই অংশটা বলছি যে এটা বিজনেস না। আপনি যেটা বললেন, এটা ফ্রান্ট কি, সরকার অবশ্যই প্রফিট করবে না, কিন্তু সরকার প্রফিট করবে না কোথায়? আপনি ধরেন আপনার হেলথ সার্ভিস, সেখানে কোয়ালিটি সার্ভিস সরকার জনগণকে দিবে, কিন্তু আপনি যদি চিনির কল রাখেন আর যদি আপনার চিনি কিনে যদি আপনি সেটাকে ম্যানুফ্যাকচার করে যদি আপনার মানে আখ কিনে যদি আপনার চিনি করে যদি আপনি বিক্রি করেন, মার্কেটে বিক্রি করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার কমার্শিয়াল প্রিন্সিপালে চলতে হবে। আদারওয়াইজ আপনি চিনি কিনলেন দাম দিয়ে, মানে করাপশনের কারণে, আবার দেখেছি আপনার মার্কেটে মানে আপনার মানে আপনি মার্কেটে সেল করতে পারলেন না, চিনি নষ্ট হয়ে গেল, বিভিন্নভাবে অপচয় করল, এগুলো তো আপনার মনে করেন যে আপনার ট্যাক্সের টাকা যদি হতে পারে। গত 10 বছরের মধ্যে সরকারের চিনি করলে একটা প্রফিট আসে, সেটাই বলছি। তার মানে কি দেখ না প্রাইভেট সেক্টর, এরকম প্রাইভেটগুলো ওরা কিন্তু প্রফিট করতেছে, প্রাইভেটগুলো তো প্রফিট করতেছে। আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের দুজনের কাছে, যে আমরা প্রাইভেট সেক্টরে কিন্তু আজকে বাংলাদেশের যা উন্নতি বলেন, ইকোনমিক গ্রোথ বলেন, যাইতে বলেন, সেটা প্রাইভেট সেক্টরে, নট ইন দ্য সরকারি সেক্টরে। কয়টা হয়েছে দেখেন, এই যে চিনি কলগুলো, এতগুলো চিনি কল, এমন এক একটা চিনি কলে প্রচুর জমি, হ্যাঁ, আনকাল্টিভেটেড অবস্থা আছে। এটা তো আমি প্রথমে বললাম, অ্যাসেট ইউজের যে এফিসিয়েন্সি, এটা তো ন্যারো ডাউন। আপনি দেখেন এই যে 18 একর জমি আছে ন্যাশনাল টিউবের খালি একটাই গ্যাস পাইপ সাপ্লাই দেয়, সে তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে পারে, তার তো জমি আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, লাইন আছে। এই কোশ্চেনটার উত্তর তো আপনার ডিবেটের বিষয় না, এখানে ডিবেট করতেছি না, আমার কথা হচ্ছে তুলে ধরতেছি। আমরা আলোচকরা, না আমরা ডিবেট করছি না, লেট দ্য গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ড, লেট দ্য পিপল আন্ডারস্ট্যান্ড। নলেজ স্পেয়ারে এটা ডিবেটেবল ইস্যু না, এগুলোই সরকার করবে না। কিছু জায়গায় সরকার যেটা থাকে, আপনার ধরেন ইলেকট্রিসিটি, গ্যাস, সেটাও আপনি দেখবেন চিলি কিংবা ইউকে বিভিন্ন ইকোনমি আছে আপনার, যে যারা আপনার এগুলো প্রাইভেটে দিয়ে দিয়েছে, সেগুলো প্রাইভেটে দিয়ে আপনার প্রাইভেটে দিয়ে দিচ্ছে, বিভিন্ন প্রাইভেটে দিয়ে দিচ্ছে। প্রাইভেটে তো এটা একটা প্রশান্ত করতেছে, যেমন ধরেন এলপিজি একটা সরকার কন্ট্রোল করে, ওটা মেইনস্ট্রিম না, মেইনস্ট্রিম না। তো আপনার গ্যাসের যেটা, গ্যাস তো সব সরকার এটার মালিক, সরকার এটাকে এনশিওর করার জন্য রেগুলেশনের মাধ্যমে নিয়ে আসতে হবে। তো এটা ডেস্কো করেছে না, ডেস্কোতে এটা উত্তর তো আলটিমেটলি কি আপনার এমনভাবে যে আপনার এই যে ইলেকট্রিসিটি সিস্টেমটা যেটা সরকার আনবান্ডলিং কেন করেছে, ওই যে আপনার একজন বলছে যে ট্রান্সমিশন লস হয়ে গেছে, একজন বলছে ডিস্ট্রিবিউশন লস হয়ে গেছে, একজন বলছে জেনারেশন কম হচ্ছে, সেজন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে, ঠিক আছে, ট্রান্সমিশনের জন্য আপনার পাওয়ার গ্রিড কত আমাকে প্রোডাকশনে দিচ্ছে আমি হিসাব রাখবো, তারপরে আমার ট্রান্সমিশনে দিয়ে কত আমি ডিস্ট্রিবিউশনকে দিচ্ছি হিসাব রাখবো, ডিস্ট্রিবিউশন আপনার আরবিতে কত দিচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, যেটা প্রত্যেকটা কিন্তু আপনারা দেখেন এগুলি কেন করেছে, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, এবং এই যে লস যেটা আপনার সিস্টেম লস যেটা বলে, চুরিদারি থেকে শুরু করে
কমানোর জন্য এগুলো। তার মানে এগুলো আপনার প্রাইভেটে কিন্তু আপনি আলটিমেটলি নিয়ে আসছেন। হেলাল ভাই, আমার প্রশ্নটা ছিল আপনাদের দুজনের কাছেই যে সরকার সদিচ্ছা আছে, সরকার বলতে বলতে যারা সরকার মানে সরকারের সদিচ্ছা আছে, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে বা কোনো কারণে এটা আসতে পারতেছে না। যেমন আপনার ধরেন সরকারি ব্যাংকগুলোর তুলনা করলাম আমি, প্রাইভেট ব্যাংকের সঙ্গে সরকারি ব্যাংকের যে লুটপাট আমি তুলনা করে, এটা সাধারণ মানুষ এই মানে বাংলার প্রতিটা মানুষ দেখতেছে যে কিভাবে সরকারি ব্যাংকগুলো লুট হয়েছে। যেমনভাবে আপনার সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধরেন এই মানে চিনি কলগুলোর অবস্থা চিন্তা করেন, তারপর অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলো লোকসানের খাতায় পড়ে আছে। যেমন উনি কয়েকটা বলেন 18 একর জমি আছে, কোনো ডাইভার্সিফিকেশন কোনো কিছু নাই, মানে চলতেছে, চাকরি করতেছে। সরকারি এমন আছে প্রতিষ্ঠান আছে যেখানে এক একটা লোক 20 বছর 30 বছর 40 বছর ধরে কাজ করতেছে, তার ওই যে ইনক্রিমেন্ট কোনো প্রোডাক্টিভিটির কিছু নাই। এইটা যখন প্রাইভেট সেক্টরে আসবে, আমার কথাটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষরা আমরা সরকারকে এই যে ব্যাংকগুলো যে লুট হয়েছে, হুই ইজ পেইং কম্পেনসেট করছে আমরা ট্যাক্স পেয়াররা, আমরা ট্যাক্স পেয়ার মানি দিয়ে কম্পেনসেট করতেছি। ভাই এই ট্যাক্স পেয়ার মানি দিয়ে কম্পেনসেট করা লাগছে বলেই অর্থমন্ত্রী থেকে শুরু করে উপরে যারা আছে ওনারা কিন্তু চান যে যদি আমার ট্যাক্সের টাকা না দেওয়া লাগে চলতে পারে, ভালো কথা। কিন্তু ওই যে সিস্টেম আপনি যে কথাটা বললেন, সিস্টেমে যারা আছে তারা কিন্তু সুবিধা নিচ্ছে, তারা এটাকে অ্যালাউ করে না। না করলে আপনি গোটা কয়েক লোকের জন্য হবে না। আপনি দেখেন প্রেসিডেন্ট সাত্তার সাহেবের সময় আপনি খেয়াল করেন, ব্যাংকে কিন্তু আপনার একবার স্ট্রাইক হয়েছিল, দেন হি সেড ওকে যদি না যায় তাহলে ফায়ার করা হবে, এখন ফায়ার্ড হয়েছে। কিন্তু এখন আপনি দেখবেন যে বর্তমানে আপনার ডেমোক্রেটিক আপনার যে ইয়েগুলো হচ্ছে আপনার শাসন ব্যবস্থায় আপনি দেখবেন যখনই আপনার তারা গ্রুপ করে আপনার মানে বেস্ট ইন্টারেস্ট নিয়ে যখন পুশ করে, তখন সরকার একটা জায়গায় কিন্তু আপনার কম্প্রোমাইজ করে কিন্তু ওই যে টাফ স্ট্যান্ড নেওয়া, যেটা আমি করে ফেললে তো সরকার করতেই পারে। ফলে আস্তে আস্তে সরকারকে হয়তো ডেসপারেট মুভের দিকে নিয়ে যাবে যে না আমাকে করতে হবে, আমি বছর পর বছর তো ব্যাংকগুলোতে আমি সাবসিডি দিয়ে যাব না। এখন হয়তো আপাতত দিচ্ছে কথা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে ঠিক আছে। সরকার যেহেতু পলিসিতে আসছে ইমপ্লিমেন্টেশনের সময় নেবে। আর এটা যে লিস্টিং বিষয়টা যদি আমি আরো একটু ইজি করে বলি, লিস্টিং করা ইজ নট এ টাফ। সরকার যদি একটা অর্ডার করে দেয় যে এতদিনের মধ্যে না করলে রেসপন্সিবল অফিসার উইল বি এই শাস্তির আওতায় এসে যাবে। এটা লিস্টিং যেমন সরকার আমি আপনার একটা 100 করছে, সরকার এই নিয়ে বোধহয় 4 বার কারণ দর্শাও চাইছে যে তোমাদেরকে বলা হয়েছিল তোমরা আসো, তোমরা আসতে পারো না, কারণটা কি, কিন্তু কোনো কি প্রতিকার হয়েছে না। এই যে আপনি যেটা বললেন 4 বার চাওয়াটাই হচ্ছে ইনএফিশিয়েন্সি। আমি প্রাইভেট ব্যাংকে কাজ করি, আমি রাত্রে যাওয়ার সময় ইমেল টিমেল সব চেক করে যাই, সকালবেলা এসে দেখি আমার পাসওয়ার্ড ঠিক আছে কিনা। আমি যদি ভুল করে যাই পরের দিন কিন্তু ইন্টারন্যাশনালি আপনি এসে আপনার কম্পিউটার ওপেন করতে পারেন, মানে ইউ ইজ গন। তো এখানে 4 বার যে আপনি বললেন কারণ দর্শানো, এটা একবারে না। সেকেন্ড টাইম কারণ দর্শানো চাওয়ার দরকার তো নাই। এখন বিষয়টা হচ্ছে কি, লিস্টিং করতে চাইলে গভর্নমেন্ট অবশ্যই করতে পারে, এবং গভর্নমেন্ট লিস্টিং করার জন্য এটা আলাদা রুল আছে, আলাদা সিকিউরিটি এক্সচেঞ্জ লতে এদের আলাদা প্রিভিলেজ দেওয়া আছে এবং সব ধরনের আছে। হ্যাঁ, কিছু অ্যাকাউন্টিং এবং সিস্টেম যেখানে এদের একটু উইকনেস আছে, যে সিকিউরিটি এক্সচেঞ্জের যে লগুলো এগুলো কমপ্লায়েন্স করতে হলে ওখানে প্রফেশনাল লোকের ইন্টিগ্রেশনের দরকার আছে। সরকারি লোকগুলো আস্তে আস্তে ওরা প্রমোট হয়, ওখানে ওদের কাজ করতেও কিছু সমস্যা হয়। এই ক্ষেত্রে সরকার যেটা করতে পারে যে কমপ্লায়েন্স ইস্যুগুলোর জন্য যে একটা থার্ড পার্টি এক্সপার্টকে ইনভলভ করে দ্রুত এই কাজটা করতে পারে। যেমন আমি শুনেছিলাম একবার জিটিসিএল লিস্টিং হবে, ওদের সিএফও কয়েকবার আমাদের সাথে যোগাযোগ করলো যে এটা কী করতে হবে, বাকরাবাদ গ্যাস সিস্টেম, ওটা নিয়ে আমাদের সাথে কথা বললো। আমরা কিন্তু হেল্প করতে চেয়েছি না, আমরা কিন্তু হেল্প করতে, আমরা যারা প্রফেশনাল পিপল, পরবর্তী দেখা যাচ্ছে আস্তে আস্তে এখানে প্রফেশনাল পিপলদের ইন্টিগ্রেশন করে অথবা এটা একটা প্রজেক্ট বেস দিয়ে দিতে পারে যে তোমরা এতদিনের মধ্যে লিস্টিং এর কাজগুলো শেষ করে দিবে। অনেক সময় আপনারা বলছেন 4টা আপনার নোটিশ দিয়েছে কেন, যদি আপনার ফলো না করে সরকারি ইনস্ট্রাকশন, শুড গেট ফায়ার্ড। পারতেছেন না, কেন পারবে না? এই যে আপনি কইলেন যে একটা এটার জন্য যারা রেসপন্সিবল ওদের আন্দোলন হয়, আন্দোলন ল লেভেল। সরকার সাধারণত এগুলো বিভিন্ন ধরনের স্ট্যাটাস কো পজিশন, সরকার সাধারণত ব্যুরোক্রেটিক চাল। হ্যাঁ, এগুলা শুনুন, এই যে আপনার ডোনাল্ড ট্রাম্প বলছে চেঞ্জ চাইলে, কারণ হিলারি আসলে স্ট্যাটাস কো মেইনটেইন হবে বেশি। একইভাবে আপনার করেন যে যারা অলরেডি কন্টিনিউশনে থাকে তারা স্ট্যাটাস কো নষ্ট করতে চায় না। ফলে সরকার যদি একটু পুরুষ দেখে তখন মনে করে যে ঠিক আছে স্ট্যাটাস করতে থেকে যায়, থেকে গেলে যদি মানে বাহির থেকে সিভিল সোসাইটি বা অন্যরা যদি প্রেশার দেয়, কর্পোরেট সেক্টর যদি প্রেশার দেয়, তখন যেটা হয় যে তারা অনেক সময় দেখাইতে চায় দেখো আমরা চেষ্টা করছি। সরকার চাইলে পারে না, মানে বাংলাদেশ ব্যাংকে অল্প একটু কিছু হয়েছে তারপরে ওভারলোডিং করে দিয়েছে না সরকার।
ওভারঅল কি হয়েছে এখন মতো তো টাকা আসে না। যেটুকু না সেটা না, যেটা হচ্ছে যাকে সরাইছে তো সরকার হাতে নাই এখন, এটা আপনার ফিলিপাইনের আছে, ইন্টারন্যাশনাল প্রসেস আছে, সর্বময় ক্ষমতার অধিকারী। না এই অংশটা আমরা অর্ডার এক্সিকিউট করবে না। আমরা পুঁজিবাজারের লোক যারা আমরা যেটা চাই যে পুঁজিবাজারকে ডেভেলপ করার জন্য সরকারের আউটলুকিং যেমন দরকার আছে, সরকারি সিকিউরিটিরও দরকার আছে, কিন্তু সেইখানে সরকার একটা সিকিউরিটি লিস্টিং করালো বাজারে, সব কন্ট্রোল ম্যানেজমেন্টে তার কাছে রাখলো, তাহলে কিন্তু পুঁজিবাজার ডেভেলপ করবে না, ওই কোম্পানি ডেভেলপ করবে না। এটা ট্রু প্রাইভেটাইজেশন হয় নাই তো। যেন বিসিআইসির যে কোম্পানিগুলোকে লিস্টেড করা হয়েছে একটা সাকসেসফুল হয় না, রিজন 30% 25% শেয়ারস আছে, বাকিটা সরকার। আপনি পুঁজিবাজার যখন একদম খারাপ হবে 8-7 তখন 5,000 টাকা ন্যাশনাল টিউব ট্রেড হয়, আজকের মূল্যে 500, তো সেই শেয়ার এখন ট্রেড হচ্ছে 100 টাকা। তাহলে সরকার কিন্তু তার ক্যাপিটালাইজেশনটা কমে গেল, তাই না? এই কোম্পানির এই জিনিসটা এই বোধহয় আমরা যারা পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত আমরা বুঝাতে ব্যর্থ হচ্ছি যে তোমার ক্যাপিটালাইজেশন কিভাবে কমতেছে। আমি একটু পলিটিক্স দিয়ে বলি। পলিটিক্সটা হলো আপনার সরকারের সাইজ কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, এবং সবসময় কিন্তু সরকারের সাইজ ছোট রেখে কীভাবে আপনার অপারেট করা যায়। কিন্তু আপনি যদি আপনি দেখেন যে মানে মন্ত্রী কতজন ছিল আপনার, যদি আগে কয়েকটা রিজাইন দেখেন, আলটিমেটলি আপনি দেখবেন সাইজ কিন্তু বড় হচ্ছে। একইভাবে আপনার যারা পলিটিক্স করে যে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়ার যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলো ধরে রাখতে চায়, সেখানে আপনার দেখা যাচ্ছে যে এন্টারপ্রাইজগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু কিছু জায়গা সরকারের আমলাদের বলেন অন্যদের বলেন বসায় দিবে। তো এখানে হচ্ছে কি যে কতটা স্ট্রংলি পুশ করছে, কারণ জানে যে কিছু জায়গা লাগবে, কিছু লোককে বসাইতে হবে। ফলে আপনি যে কথাটা বলছেন যে 4টা আসছে তারা মানে ফলো করে নাই, এটা আমি কারণ এক্সিকিউটিভ অর্ডার হেলাল ভাই এভাবে যদি বলে আর কি, দেশ বাঁচলে বা আপনার অর্থনীতি বাঁচলে এরপরেও আপনি দেখবেন যে অলওয়েজ অর্থনীতির জন্য যে বেস্ট পলিসি সেই পলিসি কিন্তু নিতে পারে না, এখানে পলিটিক্স চলে আসে। আপনি যদি বলেন যে আচ্ছা কোনো বাধাবিঘ্ন নাই, অর্থনৈতিকভাবে দেশের ভালোর জন্য কী পলিসি থাকা উচিত, সেখানে যে আপনার ফার্স্ট সেট অফ পলিসি যেগুলো বেস্ট পলিসি, বেশিরভাগ দেশে আপনি দেখবেন, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো অবশ্যই ট্রু, যে বেস্ট পলিসি না, সেকেন্ড বেস্ট, থার্ড বেস্ট। বেস্টটা কেন করতে পারছেন না? পলিটিক্যাল আপনার কিন্তু এই জিনিসগুলো থাকে বলে আপনার দেখা যাচ্ছে সদিচ্ছা থাকা সত্ত্বেও হয়তো অর্থনীতি অনেক কিছু করতে পারে না বা করে না, কারণ কেন পলিটিক্স একটা ব্যাপার আছে এখানে। ফলে পলিটিক্যাল ইকোনমি আসলে কিন্তু আপনি দেখবেন ইফিসিয়েন্সি খানিকটা কম্প্রোমাইজ করা। আমরা সাধারণ মানুষটা একটা জিনিস বুঝি, পলিটিক্স তো আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, তো সেই রাজনীতি যদি আমাদের পথের কাটা হয়ে যায় তাহলে তো মুশকিল। পলিটিক্সটাতে আপনার ভেস্টেড ইন্টারেস্ট যেটা আমার শেষবারের মতো একটা প্রশ্ন আছে আপনাদের দুজনের কাছেই, সেটা হচ্ছে আমার আসার পথে অনেক বিনিয়োগকারী প্রশ্ন করেন এবং অনেকেই টেলিফোনেও প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে আমরা পুঁজিবাজারে যাই, পুঁজিবাজারে গিয়ে আমরা পুঁজি হারাই, এর কোনো ব্যাখ্যা আপনারা দেন না, কেন হারাই, কী করলে হারাবো না, এটা কোনো দিন বলেন না আমাদেরকে। অ্যাটলিস্ট অন্তত এটুকু বুঝান যে আমরা পুঁজি হারাবো না আমরা পুঁজিবাজারে গেলে, এই জিনিসটা আমাদেরকে এই সান্ত্বনা কেন দেবে বা আশ্বস্ত কে করবে? না, আমার এটা হলো যে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী বা মাঝারি সাইজের বিনিয়োগকারী আছে, ব্যাংক থেকে যদি তারা বড় না করে নিজের ফান্ডটা যদি ইউজ করে, আর শর্ট টার্মে আমি এই কিনলাম, এই 6 দিন পরে 7 দিন পরে বিক্রি করে আমি 10% গেইন করে বের হয়ে যাব, এই ধরনের চিন্তা যদি না করে, তাহলে আমার কাছে মনে হয় যে একটু ফান্ডামেন্টাল দেখে এখনও কিন্তু সেটার সুযোগ সবসময় রয়েছে। এবং 2010 সালে যারা শেয়ার ধরে রেখেছিল অনেক শেয়ার, সেগুলো যারা ধরে রেখেছে তারা কিন্তু আপনার মানে লস তো হয় না, প্রফিট করেছে। তো সে জায়গায় আমি বলছি যে ওই যে আমি 6 মাসে দ্বিগুণ করে ফেলবো, ওই ধরনের যে টেন্ডেন্সি তৈরি হয়েছে সেটা থেকে যদি বের হয়ে আসতে পারে সেকেন্ডারি মার্কেট ট্রেড করার জন্য, আমি মানি সেটা। তো যারা ট্রেড করার লেভেলে আমার করেন যে অনেক টাকা আছে, তারা ট্রেড করে 10 পয়সা বাড়লে আপনার সেল করে দিবে, এগুলো অন্য বিষয়। কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য হলো ভালো শেয়ার ধরে নিজের টাকায় কিনে বসে থাকা। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি এনামুল করিম বলছিলাম ঢাকা থেকে। জি, আচ্ছা, আমি আলী স্যারের কাছে একটা প্রশ্ন, ফান্ডামেন্টাল নিয়ে আমরা কথা বলি, যে একটা শেয়ার 75% ক্যাশ ডিভিডেন্ড দিল, সেটার দাম মার্কেটে হলো 63 থেকে 65 টাকা। আর একটা শেয়ার বহুজাতিক কোম্পানির, সেটা ক্যাশ ডিভিডেন্ড দিল 5%, অথচ ওটার দাম হলো 68 থেকে 80 টাকা। তাহলে আমরা ফান্ডামেন্টাল কোনটাকে বলবো, আমরা কোনটাতে বিনিয়োগ করবো? রাইটলি কোশ্চেন, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। এবং পারফেক্ট মানুষকে প্রশ্নটা করেছেন, যিনি অ্যানালাইসিস করেন এবং যিনি আমাদেরকে এই ফান্ডামেন্টাল নিয়ে সবসময় বুঝান, তার কাছে প্রশ্নটা করেছেন। আলী সাহেব বলেন। উনি যে প্রশ্নটা করেছে যে একটা কোম্পানি 75% ডিভিডেন্ড দিয়েছে, তার মার্কেট প্রাইস হচ্ছে 65 টাকা। আর একটা কোম্পানি হচ্ছে 5% দিয়েছে, তার মার্কেট প্রাইস 80 টাকা। ওকে, এখন দেখেন শেয়ার বাজারে কতগুলো কোম্পানির এক্সপানশন লিমিট আছে, তার ডিভিডেন্ড যে 75% দিচ্ছে, তারপর তো একটা কন্টিনিউশন কি?
বিজনেসের প্রথম জিনিসটা হচ্ছে এক্সপানশন অ্যান্ড কন্টিনিউশন। এখন যারা বিনিয়োগকারী আছেন, যারা স্মার্ট বিনিয়োগকারী, ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী, সে দেখে একটা কোম্পানির প্রেজেন্ট ডিভিডেন্ড পে আউট যদি বেশি করে, আমরা অনেক সময় এটা শঙ্কিত হয়ে যাই, আবার কম করলেও শঙ্কিত হয়ে যায়। আমরা দুইটা বিষয়কেই একসাথে একটা মিক্সে নিয়ে আসি। তার ব্যবসাটা কি, ব্যবসাটার কন্টিনিউশনটা কি, এবং বাংলাদেশে যদি অন্য ব্যবসাটা হয় এটা কোন ধরনের ঝুঁকিতে পড়তে পারে, এই দুইটা ব্যাপারে প্রাইসিংয়ের একটা বিষয় আছে। আরেকটা বিষয় এখানে আছে যে শেয়ার সাপ্লাইটা এখন যেহেতু উইক মার্কেট, সাপ্লাই বেশি, সেটাও একটা ব্যাপার আছে। যেটা 75% যদি ডিভিডেন্ড দেয় 65 টাকায় কোম্পানি থাকার কথা না, কারণ আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%, 5%। তাহলে যারা একটু স্মার্ট বিনিয়োগকারী তারা অবশ্যই 75% যদি ব্যবসাটা আগামী বছরে এরকম ডিভিডেন্ডও দিতে পারে, সে ডিভিডেন্ড খেয়ে গেলেও কিন্তু তার ক্যাপিটালের মানে কস্ট অফ ক্যাপিটাল কভার করে যাবে, অ্যাজ ওয়েল এজ তার ইল্ডও আসবে, যেটা আপনি তো কেন শুধুমাত্র 75 কেন 125% তো ডিভিডেন্ড দিছে না। ঠিক আছে, তো এইখানে হচ্ছে এক্সপানশন, সাস্টেনেবিলিটি এবং ম্যানেজমেন্টের একটা কিন্তু মার্ক করা হয় শেয়ার বাজারে, যেটা মাল্টিন্যাশনাল যদি ম্যানেজমেন্ট থাকে সেখানের জন্য কিছু দাম কিন্তু বাড়ে কোম্পানির, বুঝতে পারছেন? এই বিষয়গুলো কাজ করে আর কি, গুডউইল কাজ করে। ওনার লাস্ট পয়েন্টটা যেটা যে মাল্টিনেশনাল থাকলে আপনার একটা পারসেপশন বেটার থাকে, সেই জায়গাটা আপনি খেয়াল করেন যে ওই যে 70 টাকার শেয়ার আপনার 72 টাকায় গেল, যদি আপনার 75% আপনার ডিভিডেন্ড হয় 7.5 টাকা ডিভিডেন্ড 10 টাকা শেয়ারে, তো 7.5 টাকা হলে আপনার 72 টাকা হয় কীভাবে? তার মানে আগেই হয়তো ইনফরমেশন লিকেজ হয়ে গিয়েছে, হয়তো আগেই দেখেছি আপনার বেড়ে আপনার হয়তো দেখেছি এটা 70 টাকায় চলে গিয়েছে। কিন্তু মাল্টিনেশনালের ক্ষেত্রে যদি হয়তো ইনফরমেশন যদি আপনার প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন যদি আপনার না গিয়ে থাকে, যার সম্ভাবনা খুব কম, সেক্ষেত্রে আপনার পারসেপশন যেটা, ঠিক আছে, ফান্ডামেন্টাল কিন্তু শুধুমাত্র ফান্ডামেন্টাল। এখানে আপনাদের দুজনের সঙ্গে আমি একটু ডিফার করতেছি মাল্টিনেশনাল নিয়ে। ট্রান্সফার প্রাইসিং বলে একটা শব্দ আছে, জি হ্যাঁ, ট্রান্সফার প্রাইসিং, তো এটা আপনিও বুঝেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনি সবচেয়ে বেশি বুঝেন, ইকোনমিস্ট নিয়েও বোঝা উচিত যে এই ট্রান্সফার প্রাইসিং এ তারা যে প্রফিটটা নেওয়া যায়, মানে যেটা নিয়ে হয়েছে আপনারা অডিটররা করেন, এবং অডিটররা অনেক সময় মাল্টিনেশনাল কোম্পানির সিলেক্টেড অডিটর ছাড়া রাখে না, রিজন বিহাইন্ড এইটা ট্রান্সফার প্রাইসিং একটা ইয়ে আছে। তারা 600% ডিভিডেন্ড দেয়, 300% ডিভিডেন্ড দেয়, 400% ক্যাশ ডিভিডেন্ড দেয়, সব ক্যাশ, মানে অর্থাৎ যা ইনভেস্ট করছিলাম আমি নিয়ে যাই, এটা প্রপার ক্যালকুলেটর, দ্যাট ইজ ট্রু, আমি অস্বীকার করছি এটা। কিন্তু আমাদের স্পন্সররা যেখানে প্রবলেমটা, সে প্রবলেমটা হলো সে মানে আটানা হয়তো ব্ল্যাক, মানে আমাদেরকে ঠকাইতে চায় আটানা, সে আটানার কিন্তু সে 1 টাকা তার ব্ল্যাক হয়ে যাচ্ছে, সে এই জিনিসটা সে বুঝতে পারে না, এটা দুর্ভাগ্যজনক। ট্রান্সফার প্রাইসিং নিয়ে যদি কথা বলতে হয়, আমি প্রথমেই বলি যে মাল্টিন্যাশনাল কোম্পানির ব্যাপারে আপনারা বলছেন ট্রান্সফার প্রাইসিং ইন রেসপেক্ট অফ ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টাইজেশন, যেহেতু তার র মেটেরিয়াল, এখানে দেখা যায় যে ডিউটি স্ট্রাকচারিং এ কি আছে, কারণ ডিউটি স্ট্রাকচারিং কি, সে কিন্তু গভর্নমেন্টকে ডিউটি দিয়ে আসে, ট্যাক্স দেয়, ব্যাট দেয়। একটা জিনিস হচ্ছে যদি সে করে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল আবার টেরিফ আছে, আপনি একদম ঢালাওভাবে বলতে পারবেন না যে ট্রান্সফার প্রাইসিং করে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে তার দেশে যেটা সে সেল করে 10 টাকা, তার এই দেশের ফ্যারেন্টে সে 12 টাকা সেল করতে পারে, এটা সে একজন কনজিউমার, কিন্তু সে একদম প্রপার ট্রান্সফার প্রাইসিং, এটাকে আপনি হয়তো ভাবতেছেন যে ট্রান্সফার প্রাইসিং তার সাবসিডিয়ারির কাছে সে প্যারেন্ট থেকে বিক্রি করতেছে, কিন্তু সে টেরিফ আছে, ওই টেরিফকে সে সুপারসিড করে না। আর আমাদের দেশের যে ট্রান্সফার প্রাইসিংগুলো হয়, আমাদের দেশের ট্রান্সফার প্রাইসিং হচ্ছে কি, তার একটা, সে তো ইম্পোর্ট ডিউটি দিতে হচ্ছে না, তার আরেকটা সিস্টার কনসার্ন করলো, ওটার মধ্যে সব দিয়ে দিল, ওটা আবার ট্যাক্স হোল্ডে আছে, ওখানে প্রফিটটা ডাইভার্সিফিকেশন করে। মাল্টিন্যাশনাল ট্রান্সফার প্রাইসিং করার পরও আপনাকে 10 টাকা শেয়ারে যে ডিভিডেন্ড দেয়, এটা হচ্ছে তারা দেখে, আর আমাদের দেশের কোম্পানিগুলো সেই ডিভিডেন্ড দিতে পারে না, কারণ ট্রান্সফার প্রাইসিং দুই জায়গায় আছে। আমি আর সময় দিতেছি প্রিয় দর্শক, আমার সময় একদম শেষ। আলোচক বৃন্দ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে আপনারা আজকে তুলে ধরেছেন আজকে বিশ্ব পরিস্থিতির অবস্থা এবং আজকে আমাদের পুঁজিবাজার অবস্থা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করেছি, শুনতে পেয়েছেন, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে অবগত করতে যে বিশ্ব অর্থনীতিতে আমাদের অবদান কী আর আমরা কি অবস্থানে যাচ্ছি। আশা করি ভবিষ্যতে আবার আমরা আলোচনা করব। অপেক্ষা থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।